দেখেছি যে সেনাবাহিনীর প্রধানের সাথে, যারা ওয়াকারুজ্জামানের সাথে সরাসরি ভারতের একটা যোগাযোগ আছে। এবং আপনি যদি খেয়াল করেন যে গত 16 বছর প্লাস হচ্ছে এর আগে যখন আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল, তারা সবসময় ভারতের ইন্টারেস্ট যেভাবে সেইভাবে তারা যেভাবে অ্যাডভাইস করতে সেভাবে করতো। আপনারা দেখেন যে তারা কিন্তু মার্শে বার্নি কার্ডের উপরে আক্রমণ চালিয়েছে। তারপরে মানে মোট কথা হচ্ছে ভারতের সাথে আমেরিকার যে রিলেশন যেটা আছে এটাকে খারাপ করার চেষ্টা করেছে, এবং আওয়ামী লীগকে বুঝিয়েছে যে আমরা আমেরিকাকে ম্যানেজ করবো, কারণ আমেরিকা তাদেরকে ইজারা দিয়েছিল 1/11 পরে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা আমেরিকা যখন বুঝে গেছে যে এই জিনিসটা ভারত আর তাদের ইন্টারেস্ট শো করতেছে না, তখনই কিন্তু ভারত তার স্ট্যান্ড চেঞ্জ করেছে, এবং সেই স্ট্যান্ড এখনো আছে। এখন এই মুহূর্তে সেনাপ্রধান যে চিঠিটা লিখেছে, এটা এক হচ্ছে আমি বলবো ইটস অডাসিটি। এটা প্রফেসর ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করা। প্রফেসর ইউনূস সরকার যেখানে এই ইউএন এর ইয়েদেরকে বলে এই ইনভেস্টিগেশনটা নিয়ে এসে একটা সুন্দর একটা আন্তর্জাতিক মানে একটা ইনভেস্টিগেশন করে জনগণের সামনে এবং পৃথিবীর সামনে যে আওয়ামী লীগ সরকার যে অ্যাট্রোসিটিটা চালিয়েছে এবং এর সাথে যে ভারতের একটা সংশ্লিষ্টতা আছে, এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে প্রমাণিত হয়ে গেছে এবং মানুষ অলরেডি বুঝে গেছে। এই সময় তারা চেষ্টা করছে এই জাতিসংঘের এই রিপোর্টটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, সেনাপ্রধানকে নিয়ে অনেকটা আলোচনা হচ্ছে, বিশেষ করে ভারত মিডিয়ায়, এবং ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের এক ধরনের দ্বন্দ্ব চলছে। একজন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সরাতে চাচ্ছেন কিনা, বা সেনাপ্রধান বদল হতে পারে কিনা, এগুলো নিয়ে আসলে আলোচনার ঝড় উঠেছে এক ধরনের, বিশেষ করে ভারতের মিডিয়াতে। যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা, এবং নেপথ্যে আসলে কি আছে, শুধু প্রোপাগান্ডা নাকি এর পেছনে কোনো আলোচনা হয়েছে বা নিজেদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। উপদেষ্টা মাহফুজ আলম জামাতকে নিয়ে এক ধরনের লম্বা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে যুদ্ধ অপরাধীদের কথা বলা হয়েছে যে কিভাবে তারা যুদ্ধ অপরাধীদের সহযোগী ছিল সেটা দাবি করেছেন। যদিও জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার্ড এটা ব্যাখ্যা দিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা আরেকটা এই সপ্তাহ জুড়ে আমরা যে আলোচনাটা দিতে পারছি, যেটা কোনোদিনও রাজনীতিতে এইভাবে আলোচনা হয়নি, সেটা সামনে এসেছে ছাত্রদল, ছাত্র শিবির এবং এনসিপি ফান্ডিং কোথা থেকে পাচ্ছে। বিশেষ করে এনসিপি দলের যখন আত্মপ্রকাশ হয় এবং বড় করে তারা ইফতার পার্টি করে, তখন সেই আলোচনাটা আরো তুঙ্গে ওঠে। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমার সাথে তিনজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর মোল্লা, মুখপাত্র জামাত ইসলাম। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। মুখপাত্র বলতে যুক্তরাজ্যের মুখপাত্র জামাত ইসলামের। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি, আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে জামাতের নেতা যদিও সেক্রেটারি উত্তর দিয়েছেন, তারপর মাহফুজ আলম যে বড় স্ট্যাটাস দিয়েছে জামাতকে নিয়ে, সে বিষয়ে আপনার কাছে শুনতে চাই। উনি সেখানে যুদ্ধ পরিস্থিতির কথা টেনে ধরেছেন এবং কাফারা দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করে জামাত, সেটা উনি উল্লেখ করেছেন। উনি শাপলা চত্বরের বিষয়টি উল্লেখ করেছেন। সব মিলে আপনার বক্তব্য শুনতে চাই এই বিষয়ে। ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে এই সরকার, ইউনূস লেড দিস গভর্নমেন্ট, ইট ইজ নট এন ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট। এই কথাটা যদি আমরা মেনে নিই, জনগণের ইচ্ছায় নন পলিটিক্যাল একটি গ্রুপকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তারা পলিটিক্যাল কথাবার্তা বলবে না এবং তারা বায়াস হবে না, এটাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারো পলিটিক্যাল ইনক্লাইনেশন থাকতে পারে, পলিটিক্যাল ফিলোসফি সে হোল্ড করতে পারে, কিন্তু তার আচার আচরণে বাংলাদেশের রাজনৈতিক যারা স্টেক হোল্ডার্স, তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাদের ব্যাপারে যদি কথাবার্তা বলা হয়, তখন সরকারের যে একটি অরাজনৈতিক চরিত্র, সরকার নিরপেক্ষ একটা অবস্থানে আছে, তারা লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে, তাদের এই অবস্থানটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মাহফুজ আলম যে বক্তব্যটি জামাতকে নিয়ে দিয়েছেন, এটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। যে বক্তব্য আওয়ামী লীগ দিত, হ্যাঁ আওয়ামী লীগ আর একটু বেশি করে দিত, আবার সেও অনেকটা আওয়ামী লীগ ঘরানার বক্তব্য দিয়েছে। দেখুন, স্বাধীনতার পরে 72টি ট্রাইব্যুনাল, দালালদের বিচার করার জন্য 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। জি, আপনি প্রশ্ন করতে চান? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আমাদের সেক্রেটারি যেটা বলেছিলেন যে উনি আসলে শাহরিয়ার কবিরের মতো উনি বক্তব্য রাখছেন, শাহরিয়ার কবির যেভাবে। জি জি জি, উনি এই কথা বলছেন। বাট শুধু শাহরিয়ার কবির নয়, আওয়ামী লীগ কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েই গত 16টি বছর বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছিল। তারা জনগণকে বিভক্ত করেছিল, ডিভাইড এন্ড রুল এই পলিসি থেকে গিয়েছিল। এখন মাহফুজ সে যে বক্তব্য দিচ্ছে, সে আইনের ছাত্র, সে বলছে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। এখন আমি তাকে প্রশ্ন করতে পারি, জামাত যুদ্ধাপরাধের সহযোগী, এই কথাটি আওয়ামী লীগের বর্তমান এত বছর পরে, 50 বছর পরে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল ছাড়া
আর কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা, ট্রাইব্যুনাল অথবা কোর্ট দ্বারা এটি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়নি। মাহফুজকে আরো জানতে হবে সহযোগী কাকে বলে, যুদ্ধাপরাধের সংজ্ঞা কি, যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, তাকে একটু ভালো করে জানতে হবে। আমি জানি না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে লপর অবস্থায় যুদ্ধাপরাধ আইন সম্পর্কে তার ভালো পড়া আছে কিনা। আর যুদ্ধাপরাধ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী প্রধানত, এবং সেখানে কিছু প্যারালাল ফোর্স ছিল, রাজাকার, আলবদর এবং আশামস। এগুলা ছিল পেইড মানে অক্সিলারি ফোর্সেস। তাদেরকে বেতন দেওয়া হতো, তাদেরকে রিক্রুট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে আর্মস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী কোন মেম্বাররা এবং জামাত ইসলামী এজ এ দল তারা কি রিক্রুটেড বাই আর্মি ছিল? নো, they were not recruited by the army, they were not paid by the army, they didn't get any salary, they didn't get any training, and জামাত সহযোগিতা করেছে অথবা এই প্যারালাল ফোর্সের মেম্বার, এই জামাত এজ এ অর্গানাইজেশন, they turned into al-Badr, they turned into Ashams or Rajakar. Was it proven? Did Sheikh Mujibur Rahman prove it, his government prove it, that Jamaat Islami completely turned into an auxiliary force? No, it was not proven. Rather, আমি যে কথাটি বলছিলাম, 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতার পরে, আর পাকিস্তানের যুদ্ধাপরাধীদেরকে বিচার করার জন্য আলাদা একটি আইন প্রণয়ন করা হয়েছিল। যারা বাংলাদেশি নাগরিক তাদের বিচারের জন্য 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। জামাত ইসলামের কোন নেতা কে মানে যুদ্ধাপরাধের জন্য অথবা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার হিসাবে কাউকে ইমপ্লিকেট করা হয়নি। এখন ধরেন কোন একজন ব্যক্তি, দুজন ব্যক্তি যদি পাকিস্তানের পক্ষে কাজ করে থাকে ফিজিক্যালি, তাহলে একটা দলকে কি যুক্তির খাতিরে আমি বলছি পাকিস্তানের সহযোগী বলা, যুদ্ধাপরাধের সহযোগী বলা হবে? এটা কত বড় অভিযোগ! যুদ্ধাপরাধ এটা একটা অপরাধ, ইট ইজ এ ইন্টারন্যাশনালি মানে অপরাধে তো ফাঁসিও দেওয়া হলো। আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, বিএনপি নেতাদেরকেও ফাঁসি দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটি আন্তর্জাতিকভাবে এটি ইন্ডিপেন্ডেন্ট মানে কোন ফেয়ার ট্রায়ালের উদাহরণ সৃষ্টি করে নাই। আন্তর্জাতিক বিশ্ব এটি প্রত্যাখ্যান করেছে, ব্রিটেন, আমেরিকা, জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তারপর হচ্ছে ইউকে বার হিউম্যান রাইটস কমিটি, সকলে প্রত্যাখ্যান করেছে। অ্যামনেস্টি, হিউম্যান রাইটস সকলে বলছে এই ট্রাইব্যুনালে বিচারটি আনফেয়ার, পলিটিসাইজড ট্রাইব্যুনাল হচ্ছে, একটি দলের বিরুদ্ধে তারা বিচার করেছে। তারা, আপনি জানেন, আপনি দেখতে পারেন, দর্শক শ্রোতা যারা আছেন, ইকোনমিক্স পত্রিকা রিপোর্ট করেছে যে there was a collusion among the prosecution, among the investigators and the judges. বিশ্ববিখ্যাত ইকোনমিক পত্রিকা বলেছে। এবং স্কাইপ গেট কেলেঙ্কারিতে প্রমাণিত হয়েছে যে বাহিরে আওয়ামী লীগের লোকজন চার্জ লিখে দিত, রায় লিখে দিত, তারা সরকারের সাথে আলাপ করতো কাকে কতটুকু রায় দেওয়া হবে, কার বিচারটি কখন হবে। এটা স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে, যেটি বিশ্ববিখ্যাত ইকোনমিক্স পত্রিকাও প্রকাশিত হয়েছে। সুতরাং ট্রাইব্যুনালের রায় এবং ট্রাইব্যুনালে যাদেরকে সাজা দেওয়া হয়েছে এটা কোনো বিচারের উদ্দেশ্যে, বিচারের স্বার্থে, ফর দ্য সেক অফ জাস্টিস এটি করা হয়নি। এটি করা হয়েছে জামাত বিএনপির সহযোগী ছিল। জামাত বিএনপি একসাথে থাকলে আওয়ামী লীগের রাজনীতি করা মানে কঠিন হয়ে যায়। তারা রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের উপর একটি রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে। মাহফুজ আলমকে এই জিনিসটি বুঝতে হবে, তার আরেকটু ভালো করে পড়াশোনা করা উচিত। আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ কি, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, এই জিনিসটি সে যেহেতু বোঝে নাই। এবং এখন আপনি বলতে পারেন সিভিলিয়ানরা কিন্তু বর্তমানে এখন নতুন একটি আইন হয়েছে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সহযোগী সিভিলিয়ানরা হতে পারে, বাট সেটাও কিন্তু মানে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। কি, তারা দেওয়ার রিক্রুটেড এবং তাদের মাঝে তারা মিলিটারি অ্যাক্টিভিটিস করতো। এটা নতুন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলা হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধ ইজ জেনোসাইড। আই থিংক হি শুড নো দ্য ডেফিনিশন অফ জেনোসাইড। জেনোসাইড কোন একটি মানে এই আর্ম ফোর্সেস জেনোসাইড করে, এবং জেনোসাইড করতে হলে তাদের সহযোগী যারা হয় তারা ট্রেইনড এন্ড রিক্রুটেড বাই দ্য আর্মি, এবং তাদের রেকর্ড থাকবে, তাদেরকে রেকর্ড রাখতে হবে। মাহফুজ আলম আমাকে রেকর্ড দেখাতে হবে যে জামাত ইসলামীর কোন নেতা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার ছিল। মাহফুজ আলম আমাদেরকে রেকর্ড দেখাতে হবে। যদি সেই রেকর্ড না দেখায় তাহলে আমি জামাত ইসলামী সেক্রেটারিদের সাথে সুর মিলাই শুধু এতটুকু বলবো না সে শাহরিয়ার কবিরের সাথে সুর মিলাচ্ছে, আমি বলবো তার এই বক্তব্যটি আওয়ামী লীগের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, সে অরাজনৈতিক চরিত্র সে লঙ্ঘন করেছে। এই সরকারের মানে ঘাড়ে রাজনৈতিক একটি দোষ সে বই নিয়ে বেড়াচ্ছে। আজকে জামাত ইসলামীর সমর্থনে এই সরকার, বিএনপির সমর্থনে এই সরকার, তো আপনি তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনার দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করে আপনি ক্ষমতা থেকে বিদায় হওয়া, গণতন্ত্র ফিরিয়ে আনা। এই দায়িত্বের জন্য কিন্তু আপনার ক্ষমতা এসেছেন। আপনারা কিন্তু রাজনীতি করার জন্য আপনার ক্ষমতা আসেন নাই। বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে অথবা কোনো দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসেন নাই, বিকজ ইউ আর নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। জনগণ আপনাকে ক্ষমতায় যে রাজনীতি করার জন্য ম্যান্ডেট দেন নেই, জনগণের সমর্থনে আপনি ক্ষমতায় এসেছেন। সুতরাং আপনি রাজনীতি করতে পারেন না, আপনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, এবং আপনি নিজে ক্ষমতায় থেকে একটি দলও তৈরি করতে পারেন অথবা নতুন দল তৈরি করার জন্য মানে সহযোগিতা করতে পারেন না, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। সেটা যদি করা হয় সেটি আমি মনে করবো অনৈতিক হবে। তার এই বক্তব্যটি পলিটিক্যাল বক্তব্য হয়ে গেছে, তার অবস্থান থেকে এই বক্তব্যটি তার জন্য মানানসই নয়। ধন্যবাদ। আপনি বলছেন যে বিএনপির একটা মানে বিএনপিকে দুর্বল করার জন্য জামাত ইসলামের সেই নেতাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো
হ্যাঁ, আমরা তো জানি যে জামাত ইসলামের নেতারা এও বলেছে যে ভারতের ইন্ধনে আসলে এই যুদ্ধাপরাধীদের এভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং জামাত ইসলাম আসলে চাইনি যুদ্ধটা হোক, এবং কারণ সে এই যুদ্ধে জেতার পরে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ ঢুকে যাবে, এরকম একটা কনসেপ্ট তারা দাঁড় করিয়েছিলেন। জি দেখুন এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। অন্যতম বড় ফ্যাক্টর হচ্ছে যে বিএনপি জামাত অ্যালায়েন্স থাকলে আওয়ামী লীগ রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। এখানে অন্যান্য মানে রিজনাল ইন্টারন্যাশনাল কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের স্বার্থে জামাত ইসলামীকে দুর্বল করে দিতে চেয়েছে। এখানে তো ইন্টারন্যাশনাল প্লেয়ার অবশ্যই আছে। এবং দেখুন সাইদি সাহেব কিন্তু 71 সনে জামাত করেন নাই। মানে 71 এর আগে সাইদি সাহেব জামাত ইসলামী জয়েন করেছে 76 অথবা 74, মানে এই দেশ যখন হয়। সাইদি সাহেবকে কেন প্রথমে টার্গেট করা হয়েছিল? বিকজ অফ হিজ পপুলারিটি, বিকজ অফ গ্রোয়িং ইসলামিক সাপোর্ট। এই কারণে কিন্তু তাকে মানে ফাঁসি দেওয়া হয়েছিল। তাকে কিন্তু ফাঁসি দেওয়ার করেছিল। জনগণ যদি রাজপথে না আসতো, রক্ত ঢেলে না দিত সাইদি সাহেবের জন্য, প্রথম ফাঁসিটা কিন্তু সাইদি সাহেবের হতো। এটি কেন হয় না? জনগণ ওনার জন্য আন্দোলন করেছে। কিন্তু প্রশ্ন হলো ওনার বিরুদ্ধে মামলাটি এবং অভিযোগটি কেন প্রথমে করা হলো? উনি কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন না, উনি জামাত ইসলামের কোনো নেতা ছিলেন না, ছাত্র সংঘের কোনো নেতা ছিলেন না, কিন্তু ওনাকে প্রথমে ধরা হয়েছে কেন? বিকজ হি ইজ অ্যান ইসলামিক ফিগার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, যেটা বলা হয় যে এই সরকার আসলে একটা অনির্বাচিত সরকার, জনগণের দ্বারা মানে বসেছেন বা জনগণের ছাত্র জনতার আন্দোলনের পরে ওনারা ক্ষমতাটা পেয়েছেন, কিন্তু ওনাদেরকে মাঝে মাঝে এই মাহফুজ আলমকে বা অন্যদেরকে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে শুনি। এই জিনিসটা বিশেষ করে মাহফুজ আলমের যে বিরাট স্ট্যাটাস জামাতের ব্যাপারে, সেটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। পাশাপাশি আমি এটুকু যুক্ত করতে চাই যে জামাতের সাথে একসময় সবসময় বলা হতো যে জামাত বিএনপি, কিন্তু সেই জামাত বিএনপির মধ্যেই সে এখন নিজেদের মধ্যে এক ধরনের কথার যুদ্ধ চলছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি বলবো, আপনার কাছে শুনতে চাই যে যেটা বলছেন যে বিএনপিকে দুর্বল করে দেওয়া বা জামাতকে দুর্বল করে দেওয়া, এখন তো নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেল। তো এটাও কি একটা ক্ষমতার লড়াই কিনা, নাকি এর পেছনেও ভারতের কোনো ইন্ধন আছে? মানে সবকিছুতে আমরা দেখি যে ভারতের একটা খেলা কাজ করে বাংলাদেশের সব রাজনৈতিক দলের পেছনে, সেটাও আপনার কাছে শুনতে চাই আপনার ব্যাখ্যা। ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে একই কথাই বলবো যে বিএনপি জামাত যেটা ছিল, এটা সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এবং তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এই দুই দলের মধ্যে যে ভাঙন সৃষ্টি করতে পেরেছে। বর্তমানে যেটা হওয়া বাঞ্ছনীয় ছিল, এক হওয়াটা হতে পারলে আওয়ামী লীগের আর ফেরার কোনো সুযোগই থাকতো না দেশে। ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হতো, যেটা জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছে, এবং সেটাকে সাপোর্ট দিয়ে বিএনপি, জামাত এবং অন্যান্য আওয়ামী লীগ বিরোধী যে দল সমূহ, তারা এক হতে পারলে দেশের জন্য একটা বিরাট মঙ্গলকর কিছু আমরা আশা করতে পারতাম। কিন্তু যে কোনো কারণে হোক, আমরা যে চেষ্টাটা আওয়ামী লীগ তাদের শাসনামলে চেষ্টা করেছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করতে, সেটা মানে সফলতার চরম পর্যায়ে পৌঁছেছে এই আওয়ামী লীগ দেশ ত্যাগের পরে। এটাই আমাদের জন্য চিন্তার বিষয়, যে ইসলামিক শক্তিটা দেশের মধ্যে, মানে আমাদের মেজরিটি তো মুসলমান সবাই বাংলাদেশে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আমাদেরকে ইসলামিক চিন্তাধারায় আমাদের শাসন ব্যবস্থা গড়ে উঠবে, বা সবাই আমরা সেইভাবে চিন্তা করবো দেশকে গড়ার বিষয়। এখানে কোনো ধর্ম নিরপেক্ষবাদ বা অন্যান্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই। যে এই দুই শক্তিকে আলাদা করতে পারলে ভবিষ্যতে আবারও এই আওয়ামী লীগ ফেরত আসার একটা সুযোগ রাখে বলে তারা স্বপ্ন দেখে। আমি এখনো মনে করি যে এই দ্বন্দ্বটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, এবং এটা যে কোনো ভাবে এক হওয়া উচিত। জনগণের চিন্তাধারা কিন্তু এখন যে ইসলামিক শক্তি বা বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি এক হয়ে নতুন সরকার গঠন করবে। যদিও বিএনপি এটা ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে জাতীয় সরকার করবে, বাট সেটার কোনো লক্ষণ আমার মনে হয় না যে সেটা বাস্তবে প্রতিফলিত হবে। কথাবার্তা বা তাদের যে সমস্ত কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, সবকিছু আওয়ামী ধারার সাথে বেশি মিলে যাচ্ছে, যেটা অনেককেই চিন্তিত করছে। আর জামাত ইসলাম, আমি আবু বকর মোল্লা ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে সত্যিকার অর্থে যুক্ত অপরাধীর সংজ্ঞা আমাদেরকে জানতে হবে এবং সহযোগীর সংজ্ঞাও জানতে হবে। এবং উনি কারেক্টলি বলেছেন যে এই যে রাজাকার, আল বদর, আল শামস, তাদেরকে রিক্রুটেড হইতে হবে এবং পেড হইতে হবে, তাহলে তাদেরকে। এবং সত্যিকার অর্থে আমরা যে 195 জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরকে যুদ্ধ অপরাধী বলেছিলাম, তাদের কি আসলে কোনো জেল ফাঁসি কিছু হয়েছে? কোনো বিচার হয়নি। তাহলে তাদের কিছু হলো না, আমরা সহযোগীতে তাও রাজনৈতিক সহযোগী বলা যেতে পারে পাকিস্তানের। আমার রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট হতে পারে, আর অর্থ এই না যে আমি আমার এই মতাদর্শের কারণে তাদের অপরাধের সঙ্গে আমি হয়ে গেলাম। এটার প্রশ্ন সবসময় থাকতে পারে, এবং এটা আমি মনে করি এখন যে বিষয়টা আপনি তুলেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এটা নিয়ে একটা ফয়সালা হয়ে যাওয়া উচিত। অনেক তর্ক হয়েছে, 53-54 বছর হয়ে যাচ্ছে, আর না, এনাফ ইজ এনাফ। এই যুদ্ধ অপরাধী ছিল কি ছিল না এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা সবার থেকে আসতে হবে। যুদ্ধ অপরাধী কাকে বলে, এবং মানে শাস্তি দেওয়া মানেই তো এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এমন বিষয় না। না, শাস্তি এটা তো মানে সবাই এই ওই ট্রাইব্যুনালটাকে জানে যে এটা পক্ষপাতমূলক ছিল, এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি জুডিশিয়াল কিলিং যেটা বলে। আমি লয়ার না, আমি ওই টার্মস গুলো ইউজ করতে আমি কমফোর্টেবল ফিল করছি না, বাট আই এম শিওর আবু বকর মোল্লা এটা আমার
এটা জুডিশিয়াল কিলিং। সুতরাং আইনের চরম অপব্যবহার, নামের অপব্যবহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অমুক তমুক সব যাই কিছু হয়েছে চরম টার্মস গুলোকে ইউজ করে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যেটা বিশ্বাস করি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মানে ফাঁসি দিতে না পারলেও পরবর্তীতে যেটা করা হচ্ছে একই হত্যাই করা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং এটা থেকে আমি মনে করি শিক্ষা নেওয়া উচিত জাতিকে আসলে আমরা কোন পর্যায়ে আমরা সত্যিকার এই প্রসঙ্গগুলো যে কারণে উঠে এসেছে যে হঠাৎ করে